আমার ডেমো অ্যাকাউন্টে আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদের। ওকে, আমাদের এই মার্কেট প্লেসে একটা জিনিস দেখেন, এখানে বাইং মোড এবং সেলিং মোড দুইটাই থাকে। আমরা মার্কেট প্লেসে যেমন সেল করতে পারি, ঠিক তেমনি আমরা আমরা বায়ও করতে পারি। আমরা নিজেরাই ক্লায়েন্ট হয়ে অন্যর কাছ থেকে কাজ নিতে পারি, কাজ করিয়ে নিতে পারি। দুইটা অপশনই ফাইবারে আছে। তো এখন যদি আমরা সেলিং মোডে থাকি তাহলে আমাদের ড্যাশবোর্ডটা এরকম হয়, এখানে কোনো সার্চ বার থাকে না। আর যখন আমরা বাইং মোডে যাব তখন এখানে একটা সার্চ বার চলে আসে। তো এই সার্চ বারে আমরা এখন কিন্তু আমরা ক্লায়েন্ট মোডে আছি বা বাইং মোডে আছি, তো আমরা এখন কোনো কিছু সার্চ দিতে পারবো। তো ঠিক আছে, আমরা একটু সার্চ দিই আমাদের যে কাজটা, একটা কাজ শেখা হয়েছে সেটা দিয়ে। তো আমি ব্যাকগ্রাউন্ড কথাটা লিখতেই দেখেন কত রকম শব্দ চলে আসলো। তো এই যে এই শব্দগুলো আমরা একটু লক্ষ্য করি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ইমেজ, রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটোশপ, পিকচার রিমুভ ব্যাকগ্রাউন্ড ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফর্ম পিকচার, অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ হোয়াইট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো পুরো আমি স্ক্রিনটা একটা স্ক্রিনশট নিচ্ছি। স্ক্রিনশট আমি জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করে নিতে পারি। তো এই সফটওয়্যারটা আপনাদের আমি বলে দেবো আমি কিসের মাধ্যমে নিচ্ছি, যাতে আপনারাও এইভাবে তথ্য রাখতে পারেন। তো দেখেন, ব্যাকগ্রাউন্ড রিমুভের সচরাচর যে কথাগুলা, এই কথাগুলো এই পর্যন্ত একই কথা তেমন একটা পরিবর্তন আসেনি। আর শব্দগুলো যেহেতু আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে সার্চ দিয়েছি, তো ব্যাকগ্রাউন্ডটা এই যে এরকম ব্লার হয়ে গেছে, বাকি শব্দগুলো দেখা যাচ্ছে। তো কিওয়ার্ড নির্বাচন করব আমরা যখন ফাইবারে আমরা গিগ ওপেন করব, তখন আমরা কিওয়ার্ড নির্বাচন করতে গেলে আমরা এগুলো দেখব যে এই শব্দগুলো দিয়ে আমরা কিভাবে একটা পারফেক্ট একটা করতে পারি, গিগের একটা টাইটেল, অ্যাবাউট দিস গিগ, এগুলো আমরা লিখতে পারি। আমি এটা দেখানোর প্রধান কারণ হলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের কত রকম ভ্যারাইটিস দেখতে পাচ্ছি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের ভ্যারাইটিস এই পর্যন্ত সেম একই, তেমন একটা পার্থক্য নাই, কিন্তু এইটা কিন্তু আলাদা। অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটাও এটার সাথেই পড়ে, একই জিনিস, শুধু এখানে আমরা দুইটা জিনিস লক্ষ্য করছি। একটা হচ্ছে এটা এবং এটার সাথে এটা মিল আছে, আর এটা হচ্ছে আলাদা। তো অ্যামাজন প্রোডাক্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ কি? অ্যামাজন হচ্ছে একটা ই কমার্স সাইট। তো এই ই কমার্স সাইটে বিভিন্ন প্রোডাক্ট, বিশ্বের প্রায় ম্যাক্সিমাম সব প্রোডাক্টই অ্যামাজন সেল করে, এ টু জেড। অ্যামাজন, ওই যে অ্যামাজনের সিম্বলে লোগোতে দেখবেন এ টু জেড তারা সেল করে। তো আপনারা যেটা করতে পারেন, এই একটা কাজ শিখে এবং কাজটাকে অ্যাডভান্স পর্যায়ে নিয়ে গিয়ে, যে কাজটা সহজ বিষয়টা একেবারে এরকমও না, এর আবার কিছু ভ্যারাইটিস তৈরি হবে। যেমন এই যে এই জায়গাতে দেখেন যে চুলের যে ইয়াটা,
হেয়ার ব্যাকগ্রাউন্ড রিমুভ যে করেছে এইগুলো তো দেখেন, এই কাজগুলো একটা ভিন্ন টাইপের পদ্ধতিতে আমরা করব, এটা আমি আজকে দেখাবো আপনাদের। তো এখানে আরো একটা গিগ আপনারা ওপেন করতে পারেন, যে হেয়ার কাট আউট, হেয়ার কাট আউট বা হেয়ার মাস্কিং, এটা দিয়েও একটা গিগ ওপেন করতে পারবেন। আজকে যেটা দেখাতে আমি সামনে দেখাবো কিছুক্ষণ পরে। তো এই বিষয়টা আমি এখানে এভাবে আপনাদেরকে দেখানোর মূল কারণ, আপনারা এটা নিয়ে একটা কাজ গিগ ওপেন করে কাজ শুরু করে দিতে পারেন, অন্তত গিগটা সচল রাখতে পারেন। তো আসেন একটু ভিতরে গিয়ে দেখি গিগের এটা কি জাতীয় কাজ করে। তো আমি ব্যাকগ্রাউন্ড রিমুভালে যাচ্ছি। ইনি অ্যামাজন প্রোডাক্টের, আচ্ছা বেশ অ্যামাজন প্রোডাক্টই মনে হচ্ছে যে সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো দেখেন এখানে প্রায় 1000 উপরে সে সেল করেছে, এখানে 282, 390 মতো, 1000, এবং এরা লেভেল 2 সেলার। কত রকমের ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই যে আমি গতদিন দেখালাম, জাস্ট এটা নিয়ে গিয়ে এই সিনারি থেকে এই সিনারির পিছনে বসাই দিচ্ছে। তো এটা রিটাচিং এর অন্তর্ভুক্ত এবং ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজের অন্তর্ভুক্ত হয়েছে। দেখেন সব প্রোডাক্ট অ্যামাজন প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড লিস্টিং করছে। নট অনলি অ্যামাজন প্রোডাক্ট, ইবে বা ওয়ালমার্ট এরকম ই কমার্স সাইটগুলোও আছে। এটা রিটাচিং এর কাজ, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ। তো যারা নতুন এই জায়গাতে একটু খেয়াল করেন যে ইনি কোনো কাজ পায়নি, এখন পর্যন্ত অর্ডার পায়নি, তো ইনাকেও গিগ, ইনি একটা মাত্র কাজ করেছে, তারপরও ফাইবার একে সামনে নিয়ে আসছে, প্রথম পেজে নিয়ে আসছে প্রায় 45,000 সার্ভিসের সাথে। তো এতগুলো সার্ভিস থাকার পরও কাজ নতুন পায়, নতুনরা কাজ পায়। নতুনদের কাজ আসলে পাইয়ে দিতে ফাইবার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওরা সামনে গিগগুলো নিয়ে আসে যারা নতুন, এই যে এটা 2টা করেছে, একটা তো দেখালাম, আবার দেখেন 1000, এখানে 1000 রিভিউ পেয়েছে। এরা যে আসলে কতগুলো কাজ করেছে এটা বলা মুশকিল, কারণ অনেক বায়ার আছে যারা রিভিউ দেওয়ার মতো তাদের সময় থাকে না, বা অনেক সময় দেয়ও না, ভুলে যায়, এরকম হয়। এই যে ইনি 12টা কাজ করেছে। তো এটা দিয়ে কত ইনকাম করা সম্ভব, কত ইনকাম করা সম্ভব আমি গতদিন দেখিয়েছিলাম, যে এরকম একটা গিগে আমি যদি যাই, তো ইনি প্রায় 3400 মতো কাজ করেছে, রিভিউ পেয়েছে। কাজ কতগুলো করেছে এটা বলা মুশকিল, তবে ধরেই নিলাম ইনি 3400 কাজই করেছে, যেটা দেখাই যাচ্ছে। এখন একটু ক্যালকুলেশন করে দেখেন, আপনারা বুঝতে পারবেন ইনি কত টাকার কাজ করেছে পর্যন্ত, কত ডলারের। তো আমার মনে হয় ইনি বাংলাদেশের, আচ্ছা ইউনাইটেড কিংডমের। তো এই কাজটা আপনারা পারবেন, এটা এত কঠিন কাজ না। তো বেসিক এনার $5, তো একটা ইমেজে সে $5 নেবে, স্ট্যান্ডার্ডে $15 নেবে, তো আর এখানে নেবে 25। তা আমি ওভারঅল $10 করেও যদি ধরি, যে সে 3400 কাজ করেছে, সরি গুণ $10, আর আমাদের বাংলাদেশে টাকা 82 টাকা করে এখন টাকা। তো 27 লক্ষ টাকা সে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর কাজ করেছে। এখন দেখি একটু কতদিনে সে করেছে। 2014 সাল থেকে সে এই কাজটা করছে, তার মানে 7 বছর ধরে। তো যদি ভাগ 7 দিই,
তারপরও দেখেন, শুধু আমি $10 ধরেছি, এটা হচ্ছে তার 3টা ইমেজ, মানে মাঝখানেরটাও না, আমি $20 কিন্তু ধরিনি। আর সবসময় যে একটাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে ব্যাপারটা কিন্তু এরকম না। বেশিরভাগ হয় স্ট্যান্ডার্ডেই হয়, স্ট্যান্ডার্ড বা প্রিমিয়ামে হয় বেশি। বেসিক তো একটা ইমেজ তেমন একটা হয় না। তো আমি $10 করে ধরার কারণে বছরে দেখেন সে শতক প্রায় 3 লক্ষ 4 লক্ষ টাকা ইনকাম করে। তো আপনি চিন্তা করেন যে শুধুমাত্র এই একটা কাজ করে এনার আরো হয়তো গিগ আছে। এনার এই গিগটা হচ্ছে তার মূল গিগ, সে তার আরো 4টা গিগ আছে এটা বাদে। তো এটা তো সে 91টা কাজ করেছে, 88 এটা করেছে। তো ওভারঅল সে 4-5 লাখ টাকা ইনকাম করে প্রতি বছর। তো আমি এভাবে কখনো বলবো না যে চাকরির চাইতে এটা অনেক ভালো, এভাবে বলবো না। প্রত্যেকটা পেশায় নিজ নিজ ক্ষেত্রে ভালো। আমি নিজেও একটা জব করি, তো জবের জায়গায়, ফ্রিল্যান্সিং এর জায়গায় যারা এরকম লোভনীয় কথা বলে তারা জানি না কেন কথা বলে। তো আমি জব করি বলে ফ্রিল্যান্সিং করি না এরকম না, আমি ফুল টাইম বলতে গেলে কাজ করি এটা নিয়ে, এবং খুব হাই থিঙ্কিং এর কাজও আমি করি, যেগুলো সাইকোলজিক্যাল কাজ এর ভিতরে। কারণ আমার জবটার পাশাপাশি আমি সময় দিই, যেমন আজকে আমার ছুটি, আজকে অফ ডে আমার। আজকে অনেক কিছু নিয়ে আমি গবেষণা করব, আমার এই পুরো দিনটা আজকে কাজে লাগাবো এই বিষয়ে, যেহেতু অফিসিয়াল কোনো কাজ আমার আজকে নেই। তো আপনারা যদি কেউ স্টুডেন্ট হন, স্টুডেন্ট থাকা অবস্থায় এটা দিয়ে ইনকাম করতে পারবেন। একটা স্টুডেন্টের মাসিক $200 হলে তার খুব ভালো যাবে, এবং মানে ভালোভাবে সে করতে পারবে, ফ্যামিলির কাছ থেকে অত টাকা না নিলেও চলবে তার। তো এটার জন্য কি খুব বেশি সময় দেওয়া লাগবে? মানে সময়টা আসলে কতটুকু দেওয়া লাগবে? সময়টা তেমন বেশি না। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি আপনারাও ভালো আছেন। দেখেন, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার পকেট মানির জন্য বা হাত খরচের জন্য আমি টিউশন করাতাম। রাজশাহী শহরে আমি ইন্টারমিডিয়েটে যাই পড়াশোনা করতে। তো তখন এই ব্যাপারগুলো আমি জানতাম, যে জানছিলাম যে এরকম মার্কেট প্লেসে কাজ করে, ইনকাম করে। শুধু জানতাম যে অনলাইনে ইনকাম করে, এটা আজ থেকে প্রায় 1 যুগ আগের কথা বলছি। তো যখন অনার্সে ভর্তি হলাম তখন আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই একটু দেখান মার্কেট প্লেসে কীভাবে কাজ করে, আমি তো কম্পিউটার অল্প বিস্তার জানি। তো সে বলতো, আচ্ছা এসো আমি দেখাবো। তো আজ যাইতাম, একটু দেখাতো, তারপরে হয়তো বিভিন্ন কারণে সে আর ওইভাবে দেখাতো না, মুখে বলতো। ব্যাপারগুলো এরকম। তারও সময়ের অনেক দাম ছিল, বা তখনকার সময় এই টেন্ডেন্সি ছিল যে আমি একা কাজ করে আমি আর কাউকে এই কাজে দেখাবো না বা শেখাবো না, যেটা অ্যাজ ইউজুয়াল আমাদের জাতিগত একটা ব্যাপার। তো ওই ইয়াটা থেকে সরকার যেটা করেছে, সম্পূর্ণভাবে বের করে নিয়ে এসে এখন আপনাদেরকে দেখেন, আপনারা একটা ফ্রি কোর্স করছেন। তো ফ্রি কোর্সগুলো এমন হয়ে গেছে যে ফ্রি মানে ফ্রি হয়ে গেছে ব্যাপারটা। এটা কিন্তু সেই রকম কোর্স না, এটা ফান্ডিং আছে গভর্নমেন্টের। সো আপনারা ফ্রি পাচ্ছেন, কিন্তু আপনাদের পিছনে একটা ব্যয় হচ্ছে। তো সরকার এখানে দেখেন আপনাদেরকে কেন এটা দেখাচ্ছে। আমি যখন ন্যাশনাল ইনস্টিটিউটে এই গ্রাফিক্সের উপর ট্রেনিং করি, তখন ওখানে একটা সম্মেলন হয়েছিল 3 দিন পরে, 3-4 দিন পরে 3জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী ছিল, সচিবরা ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী ছিলেন। তো ওনারা আমাদেরকে এটা বোঝাচ্ছিলেন, অডিটোরিয়ামে একটা অনুষ্ঠান হয়েছিল আমাদের। তো সেখানে বোঝাচ্ছিলেন যে মানুষের, একজন সচিবের কথা বলি, মন্ত্রী টন্ত্রীর তো অনেক কথা বললো, তোমার সচিবের কথাটা খুব পছন্দ হয়েছে, সচিব মহোদয়। তো উনি বলছিল যে একটা পুরুষ মানুষের
যদি অর্থ না থাকে, মানে তিনি এভাবে বলছিলেন, তার কথা যাতে বলছি, যে পুরুষ মানুষের যদি অর্থ না থাকে তাহলে সমাজে বা ফ্যামিলিতে তার তেমন একটা দাম থাকে না। অর্থ খুবই ইম্পর্টেন্ট। আমরা অর্থ আয়কে অনেকে ওইভাবে উল্লেখ করতে চায় না আমাদের দেশে, বলে যে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, পাইলট হবা। কিন্তু কেন হবা? মূল কারণ হলো সম্মান, অর্থ দুইটাই। তো অর্থ সম্মান দুইটারই প্রয়োজন আছে। তো এই ব্যাপারগুলো আমাদের জীবনকে উপভোগ করতে শেখায়, মানুষকে উপকার করতে শেখায়। যখন অর্থ থাকবে তখন আপনি অনেক কিছু করতে পারবেন, অনেক চিন্তা করতে পারবেন, অনেক জায়গায় বিনিয়োগ করতে পারবেন, লাইফটা সুন্দরভাবে লিড করতে পারবেন, মানুষের উপকারও করতে পারবেন। এই হলো বিষয়। আমরা অর্থের প্রয়োজনীয়তা আসলে বলা বাহুল্য। তো এই অর্থ ইনকামের বিষয়টা যদি মাঠে ঘাটে না গিয়ে আপনার লেভেল অনুযায়ী, যে রিক্সা চালায় তার যোগ্যতা বা তার মেধা অতটুকু তাই চালায়, তার কাছে যার কাজটা ঠিক আছে, বা এটাও সম্মানজনক, কোনো সমস্যা নেই, কোনো কাজ ছোট না। তো আপনি স্টুডেন্ট মানুষ, আপনি তো আর এখন ওই জাতীয় কাজগুলো আপনি করবেন না, বা ওইটা আপনার জন্য না। তো এই জাতীয় কাজ, যেটা একটা হয়তো বা কম্পিউটার আছে আপনার, একটা ডেস্কটপ বা ল্যাপটপ, তো আমি যখন কাজ করার জন্য হয় তখন আমার ফ্যামিলি একটা কম্পিউটার কিনে দেবে, মানে আমার কথা বলছি, আপনাদের সাথে একটু বিষয় নিয়ে কথা বললে আপনারা বুঝতে পারবেন। তো আমার ফ্যামিলি একটা কম্পিউটার কিনে দিবে এরকম ব্যাপারটা খুব জটিল ছিল। তো আমাকে এক ভাই একটা ল্যাপটপ দেয়, আল্লাহ তার মঙ্গল করুক। তো উনি আমার এই আগ্রহ দেখে আমাকে একটা ল্যাপটপ দেয়। আমি বেশ কয়েকবার কম্পিউটার কিনবো করে কিনতে পারিনি, আমার ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারিনি। তো তখন আমি এই কম্পিউটার ব্যাপারটা আমি খুবই উপভোগ করতাম। তাত্ত্বিক ব্যাপারও আমি যথেষ্ট পারদর্শী। আপনার কম্পিউটারের কোনটা কি, প্র্যাকটিক্যাল তো বাদই দিলাম, তাত্ত্বিক ব্যাপারগুলো নিয়ে কথা বলছি। তারপরে প্র্যাকটিক্যালি যখন আমি হাতে পেলাম তখন আমি ওইটা নিয়ে একরকম গবেষণা শুরু করলাম। তো আমার খুবই ভালোবাসার জিনিস বা প্যাশনেবল জায়গা হলো এই কম্পিউটার। কম্পিউটার তো মানুষ এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করছে, এর তো ব্যবহারের কোনো সীমারেখা নেই আসলে। একটা যন্ত্র, তো এই যন্ত্রটা আমি যেটা আমি মনে করতাম যে অনেক দামি যন্ত্র ছাড়া মনে হয় কাজ করা যাবে না, ব্যাপারটা মোটেও এরকম না। খুব অল্প টাকায় আপনি যন্ত্র বানাতে পারেন, কম্পিউটারটা বানিয়ে নিতে পারেন। আপনার অন্য কোনো একটা কিছু কাজ করে কম্পিউটার বানিয়ে নিতে পারেন অল্প টাকায়। আমি যে কম্পিউটারটা ব্যবহার করি এটা খুব দামি এরকম না। তো শুধু ল্যাপটপ দিয়েই কাজ করতে হবে, ডেস্কটপ হলে হবে না। ফ্যাশন বিষয়টা আলাদা, ল্যাপটপটা হলো অনেকটা ফ্যাশনেবল। আপনার ল্যাপটপের কাজ করার জন্য, আমাদের গ্রাফিক্সের কাজ করার জন্য খুব হাই রেঞ্জের দামের ল্যাপটপ লাগে। আর ডেস্কটপ অল্প টাকার ভিতরে, 20,000 টাকার ভিতরে হলেও একেবারে পারফেক্ট, সুন্দর হবে প্রথম দিকে কাজ করা। তো যেমন আমার কাছে প্রায় কল আসে, প্রায় প্রতি সপ্তাহে কল আসে বেশ কয়েকটা, যে ভাই আমি একটা কম্পিউটার বানাবো, আমি কিভাবে বানাবো? তখন আমি বলে দিই যে এইভাবে বানাও, এটার সাথে এই সমন্বয়গুলো করো। কারণ কি আমি হার্ডওয়্যার বিষয়েও জানি, বর্তমানে কোনটার মার্কেট প্রাইস কত, কোন জায়গায় হার্ডওয়্যার ভালো পাওয়া যায়, এগুলো সব আমার জানা আছে, যেহেতু এটা নিয়ে আমার অনেক কাজ হয়। তো এই ব্যাপারগুলো হচ্ছে, আপনার যদি ইচ্ছা থাকে, পিক্সিম পারফেক্ট নামে একটা চ্যানেল দেখবেন ইন্ডিয়ান, ওনার প্রায় 1 মিলিয়নের উপরে ভিউয়ার, সাবস্ক্রাইবার আছে। উনি কিন্তু সামান্য একটা ছোট্ট একটা কম্পিউটার দিয়ে ব্যবসা শুরু করে, তার কাজ শুরু করে। উনি এখন মিলিয়ন ডলারের মালিক। তো আর ওনাকে স্পন্সার দেয়, উনি যে মাউসটা ইউজ করে এটার দাম 2 লক্ষ টাকা এখন ওনার পজিশন। তো যে কোনো কাজ আমরা পৃথিবীতে যে কাজই করি, কাজটা যদি ভালোবাসা দরদ থাকে যদি কাজের ভিতরে, আর যদি ইচ্ছা থাকে যে এটা দিয়ে আমি কিছু করবো, আপনি অনায়াসে ধরে রাখেন, মনে করে রাখেন যে আপনি কিছু একটা করতে পারবেন। লেগে থাকার যে বাসনা, এটা থাকতে হবে। তাছাড়া এই বিষয়গুলো অত দীর্ঘায়িত না করে মাঝে মাঝে গল্প করবো আপনাদের সাথে। তো
আমি এই কম্পিউটার এখন জানার কারণে আমার যেসব বন্ধুরা ওই যে ল্যাপটপ কিনবে বলে বসেছিল, তারা ওইটা নিয়ে কাজ করবে বা ফ্যাশনেবল একটা ব্যাপার ছিল, মানুষকে শো অফ করাতে হবে, তারা আজকে আসলে শো অফ আর করাতে পারছে না, তারা অধিকাংশ ওই লেভেলে আছে, শো অফ করবে করবে এই লেভেলে আছে। তো আল্লাহ দিলে যাক, আলহামদুলিল্লাহ আমি আমার জবের পাশাপাশি আমি কম্পিউটার দিয়েও কাজ করেও এখন একটা ভরসা পাই যে না, আমার কয়েকটা সেক্টর তৈরি করা হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে যে এগুলো দিয়ে আমার ইনকাম সোর্স আসবে। তো আর যারা কম্পিউটারে কাজ করে, যারা কম্পিউটার জানে, কম্পিউটার রিলেটেড টেকনোলজি রিলেটেড পেশা আছে, দেখবেন যে এরা খুব ভদ্র হয়, কারণ এদের তো বার্গারিং করা লাগে না বাইরে গিয়ে, এদের কথা বিক্রি করে চলা লাগে না, যেটা মার্কেটিং আমরা করি। এখানে সব কিছু নিয়মে চলে। আপনার একটা সফটওয়্যার যদি আপনি নিয়মে না চালান, ও চলবে না। তো আসেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে এখন কথা বলি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভের এই কাজটা আপনারা করতে পারেন। আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি এই গল্পটা শোনালাম যে ভাই আপনার 1 GB র্যাম আছে, শুরু করেন ওটা নিয়ে, এখানে তো ফটোশপের ভার্সনের কোনো অভাব নেই। ন্যাশনাল ইনস্টিটিউটের ওই কথাটা আবার বলতে হচ্ছে, এক আপু একটা এসারের একটা ল্যাপটপ নিয়ে গেছে, তো ওনার 1 GB র্যাম ছিল ল্যাপটপে। তো উনি বলছে ভাই আমি কি ল্যাপটপ দিয়ে পারবো, এটা দিয়ে হবে? তখন আমি ওনাকে একটা কথা বলেছিলাম, যদি আপনার ইচ্ছা থাকে তা হবে না কেন, চলছে তো, এটাও তো একটা কম্পিউটার। আমি কখনো কাউকে আসলে হতাশ করি না আমার জীবনে, যা এটা হবে না, অবশ্যই হবে, চেষ্টা করলে হবে। তো এখন দেখি এখানে কিছু কাজ দেখেন, তার স্কিল কি, ফটোশপ স্কিল আছে, লোগো ডিজাইন আছে, গ্রাফিক ডিজাইন, ইলাস্ট্রেটর, ফটো এডিটিং, ফটোগ্রাফি, অ্যাডোব ইলাস্ট্রেটর এবং গ্রাফিক ডিজাইন আছে, এগুলো কমন কথা। তো সে 8 বছর ধরে কাজ করছে এবং ইউনাইটেড কিংডমে তার ইউকেতে তার বাসা। ওকে, আমরা এরকম গিগ ওপেন করব, প্রোফাইল ওপেন করব, যাদের প্রোফাইল আছে তাদের প্রোফাইল যদি সচল থাকে এবং এই রিলেটেড হয় তাহলে সমস্যা নেই, আর খোলার দরকার নেই। আর গিগ খোলার জন্য যা যা লাগবে এগুলো আমি একটু আজকে সংক্ষেপে বলে দেব। তো এই বিষয়গুলো আপনারা দেখবেন, কাজ এটা নিয়ে কাজ করবেন। কালকের অ্যাসাইনমেন্ট থাকবে এটা, যে আপনি কি দেখলেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে, সার্চ দিয়ে বা ব্যাকগ্রাউন্ড রিমুভিং দিয়ে। কাজ আপনাদেরকে অনেক শেখানো যাবে, প্রতিদিন নতুন নতুন কাজ শেখানো যাবে, কিন্তু আপনার কি ব্রেনে থাকবে? অনেকের টেন্ডেন্সি এরকম থাকে, বা আমারও ছিল এক সময় যে অনেক কাজ শিখবো, অনেক জানবো। তো এখন এসে দেখি যে না, অনেক জানার ভিতরে খুব একটা লাভ নাই। কম্পিউটার বা অন্য যে কোনো জিনিস এত কোনো কিছু জেনে শেষ করা যাবে না। তো স্পেসিফিক কয়েকটা বিষয়, আমি যেমন মাত্র 2টা বা 3টা বিষয় নিয়ে কাজ করতে পছন্দ করি, ভালোবাসি, ওই 2-3টা বিষয় নিয়ে আমি কাজ করি। তো আপনারা প্রথম যে উদ্দেশ্য, যে ইনকাম করতে হবে, এখান থেকে ইনকাম করে স্বাবলম্বী হওয়ার বিষয়টা আমি বলবো না, অন্তত অ্যাডিশনাল বলেন বা স্বাচ্ছন্দ্যে চলেন, মানুষকে দেখাতে পারবেন যে না আমি এখন নিজে ইনকাম করে নিজে খরচ করি। নিজে ইনকাম করার ভিতরে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে। তো এটা খুব সম্মানজনক একটা আপনার এখন আর ওই ধারণা নেই যে ঘরে বসে কি করে না করে, এখন সরকারও স্বীকৃতি দিচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলতেও আমাদের কোনো সমস্যা হয় না। তো বলছিলাম যে প্রোফাইল ক্রিয়েট করতে কি কি লাগে। তো পারফেক্টলি প্রোফাইল ক্রিয়েট করতে কিছু জিনিস আপনার প্রয়োজন আছে, ওইগুলো এখন একটু বলে রাখি, আপনার রেডি করে রাখবেন। আচ্ছা, প্রথমে যে জিনিসটা লাগবে আপনার, একটা ইমেল লাগবে। একটা ইমেল লাগবে এবং ইমেলটা হতে হবে প্রফেশনাল লুকিং এর। আমি কয়েকটা
এটা দিয়ে দেখাচ্ছি। জিমেল সহ হটমেল বা যে কোনো মেল হলেও হবে, তবে জিমেলটাই আমাদের অনেক সুবিধা দেয়। তো এই জিমেলের অ্যাকাউন্ট হবে এইরকম, সবগুলো লেটার হবে। লেটারটা হলে হয় যেটা প্রফেশনাল দেখায়, খুব সুন্দর লাগে দেখতে, এটা প্রফেশনাল লুকিং। আর যদি এরকম হয় যে এই জাতীয় ইমেলগুলো খুব একটা প্রফেশনাল দেখায় না। আমার এই ইমেলটা দেখেন, আমার সেলিম হোসেনের পরে আরসি যে দেওয়া আছে, এই আরসিটা একটা মানে এর কোনো মিনিং নেই আসলে, এমনি দিয়েছি যে আমি নাম পাচ্ছিলাম না, তাই এই আরসি দিয়ে দিয়েছি। তো এই মেল, এই জিনিসটা আমার এখন ইমেল আকারে আমি নিয়ে নিয়েছি। তো যদি আপনাদেরকে গিয়ে দেখাবো যে কেন নিয়ে সেটাও দেখাবো। তো আপনারা এই জাতীয় জিনিসগুলো একটু অ্যাভয়েড করবেন, এই যে এই জাতীয় এরকম সংখ্যা ইউজ করবেন না। তো এবং ইমেল নেম কিভাবে চুজ করবেন এটা আমি দেখাচ্ছি। তাহলে ইমেল আপনার গেল, তারপরে নেম। তো নেম যেটা, সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নেম আছে এটা ব্যবহার করতে পারেন। তো আমার এনআইডি কার্ডে এমডি যে আছে, এই নামে আছে। তা আমি সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় বা ওয়েব জগতে আমি এই নামটা ব্যবহার করি, শুধু সেলিম হোসেন ইউজ করি। কিন্তু যখন অনলাইন ব্যাংকিং পেনিওরে যায় তখন কিন্তু আবার এমডি ইউজ করি, এই ডট কিন্তু নিবে না, তখন জাস্ট ডট বাদে ব্যাংকিং বিষয়গুলোতে আমার এই নামটা আবার ইউজ করা লাগে। তারপরে আসবে ইউজার নেম। ইউজার নেমটা খুব ক্রিটিক্যালি নিতে হবে। ইউজার নেমে কিছু সুবিধা আমরা নিতে পারি, এটা আমার পার্সোনাল টিপস, আমি দেখেছি এটা। তো দেখেন, আমার ইউজার নেম হলো এটা, এই যে আরসি, এটাই আমার ইউজার নেম, এটাই আমার ইমেল। তো এই ইউজার নেমটা আমি, আমার ইউনিক ইউজার নেম, সব জায়গায় আমি এটা ইউজ করি। তো কেন ইউজ করি এটা দেখায় আপনাদের। দেখেন, আমার ইউজার নেমটা আমি লিখে যখন সার্চ দিই, তখন আমার যত যাবতীয় সোশ্যাল মিডিয়া, যত যাবতীয় যা আছে সব চলে আসবে। ইভেন আমার যেটা পার্সোনাল ওয়েবসাইট, যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখছিলাম তখন করেছিলাম, এটা এডিট করা হয়নি আর। তো এটাও আমার শো করে, কারণ কি এই ইমেলটা আমার এই নামে দেওয়া আছে, সব কিছু এখানে শো করে আমার। আবার আমার ইমেজ অপটিমাইজ করা আছে, এই ওয়াটার টেক্সট দিয়ে ইমেজ অপটিমাইজ করা আছে, এই যে এগুলো সব আমার ইমেজ, প্রথমে যে কয়েকটা আছে। এটাতে একটা সুবিধা হলো, ফাইবারে যখন আমরা এখন বাইং মোডে দেখি, দেখেন কোনো নাম আমরা দেখতে পাবো না। একটা গিগ ওপেন করে দেখাচ্ছে আবারও, এই ব্যক্তির যে আসলে কি নাম এটা বলা মুশকিল। তো আমরা শুধু দেখতে পাচ্ছি যে এটা ইউএসএ, আচ্ছা এখানে একটা ইউজার নেম দিয়েছে, কিন্তু এটা নাম নাই না, লেভেল 2 সেলার, পাকিস্তানের নাম না। তো এখন ইনাকে একটু ফাইন্ড আউট করা সম্ভব, কিভাবে সম্ভব দেখায়, যদি এই ইউজার নেমটা সে অন্য কোনো জায়গায় ব্যবহার করে থাকে। ওকে, আচ্ছা এই সব গিগগুলো র্যাঙ্ক করেছে, গিগ চলে আসছে। এই যে দেখেন, পিন্টারেস্টে এনার অ্যাকাউন্ট আছে, সব এতে আছে। টুইটারে দেখাচ্ছে, পিন্টারেস্টে তার আছে, বিহান্সেও আছে হয়তো বা। তা এর সাথে আমি ইচ্ছা করলে যোগাযোগ করতে পারি যে আমি এই ফটোশপ এডিটে যে দেখাচ্ছে, আমি তাকে ফাইবারের বাইরে তার সাথে আমি কথা বলবো, কারণ ফাইবারে সব কথা বলা যায় না, বা তার সাথে আমি পার্সোনালি কোনো একটা কাজ করব বা কিছু জানবো, এরকম এই সুবিধার জন্য এই ইউজার নেমটা আমাদের খুব কাজে দেয়। তবে আমি একটু সতর্ক করে, পার্সোনালি কখনোই আগে ইয়ে করা উচিত না। ফাইবার জানতে পারলে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে,
অনেক ক্ষেত্রে প্রয়োজন হয়। আমি যখন আমার কোনো একটা বিষয় নিয়ে ফাইবার করি, তখন এইভাবে তার সাথে বাইরে কথা বলি, বাইরে তার সাথে যোগাযোগ করি। তো আমার এই ইউজার নেম দিয়ে বাইরে কেউ যোগাযোগ এটা অনায়াসে সে করতে পারবে। জাস্ট সার্চ দিলে সব কিছু আমার চলে আসবে, এইভাবেই চলে আসবে। তাহলে একটা সুবিধা আমরা নিতে পারি। আর একই রকম ইউজার নেম হলে অনেক রকম সুবিধাই পাওয়া যায়। সবাই জানবে যে না, এই ইউজার নেম দিয়ে আপনার সব কিছুই আছে, বা তারা ইয়ে করবে, দেখবে। তো এই একটা বিষয়। এখন এই ইউজার নেম চেক করার জন্য একটা টুলস আছে, যে এই ইউজার নেম অন্য কারো আছে কিনা কিছু। এই যে ইউজার নেম চেকার, এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, এগুলো আপনার সংরক্ষণ করে রাখবেন। আর এক লিঙ্ক আমি আসলে মোটামুটি 2বার বলাটা একটু অপছন্দ করি, এগুলো পুরোপুরি সংরক্ষণ করে রাখবেন। এটা আপনার পার্সোনাল কীভাবে রাখবেন এভাবে রেখে দেবেন, কারণ এটা অন্যেরও সময় নষ্ট হয়। তো দেখেন, এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যত রকম সোশ্যাল মিডিয়া এখানে আছে, ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া এই জায়গাতে আছে। তো যদি আমার ইউজার নেমটা সার্চ দিই, যেহেতু আমি নিয়ে নিয়েছি, সো এখানে সে দেখাবে যে আমি কোন কোন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করি এই ইউজার নেমে। তো দেখেন, ফেসবুক ইউজ করি, টুইটার, পিন্টারেস্ট, ড্রিবল। তো এই 4টা সোশ্যাল মিডিয়াতে আমি এই ইউজার নেমটা এখন পর্যন্ত ইউজ করেছি। তো কেউ চাইলেও এই ইউজার নেম আর ফেসবুকে নিতে পারবে না, বা টুইটারে, পিন্টারেস্টে নিতে পারবে না। এখন একটা ইউনিক একটা ইউজার নেম দিয়ে সার্চ দিই, যে ডিএক্স লিখে সার্চ দিলাম। তো আমার নামের সাথে জাস্ট ডিএইচ একটা কোড লাগাই দিলাম। এখন দেখেন, এই যে টিক মার্ক দেওয়া আছে প্রত্যেকটাতে, তার অর্থ হচ্ছে যে আরও ওয়েবসাইট আছে, এখানে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। দেখেন, ওভারঅল সবগুলোতে এই ইউজার নেমে কেউ নেই, তাই এটা আমি নিয়ে নিতে পারি, নিয়ে নিয়ে ব্যবহার করতে পারি। এতে আমার কিছু বাড়তি সুবিধা পাওয়া যাবে, জিনিসটা দেখতে ভালো লাগবে, যে এবারে প্রফেশনাল। মোট কথা হলো আপনার প্রফেশনাল একজন এটা। তো এই গেল ইউজার নেমের বিষয়টা। তারপরে যেটা লাগবে আপনার সম্পর্কে, আপনার সম্পর্কে একটা 600 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন লাগবে। খুব সংক্ষেপে ডিসক্রিপশনটা দিতে হবে, এবং আপনার সম্পর্কে সুন্দর করে গুছিয়ে বলতে হবে। তো এটা প্রথম দিকে আপনাদের কাছে একটু কঠিন মনে হবে। এটা সহজ সলিউশন হলো, দেখেন এই প্রোফাইলে তার একটা ডিসক্রিপশন আছে তার সম্পর্কে। আপনারা এরকম 10 থেকে 12টা প্রোফাইল দেখবেন, দেখে নিজের একটা প্রোফাইল তৈরি করবেন, এর মতো করে একটু তৈরি করে নেবেন। এই হয়তো একটু চেঞ্জ আসবে, হুবহু নেওয়া যাবে না, কপি করে নেওয়া যাবে না। তো ক্যারেক্টার যে এখানে কতগুলো আছে এটা কীভাবে চেক করবেন, এটা টুলস আমি দিচ্ছি আপনাদের। একটা এক্সটেনশনে আপনাদের দিয়ে দিচ্ছি, ক্রোম এক্সটেনশন। এই এক্সটেনশনটা এভাবে অ্যাড করে নেবেন। লিঙ্কটা দিয়ে দিলাম আমাদের, এবং এটা গ্রুপেও দিয়ে দিই।
এটা অ্যাড করার পরে যখন আমি পিন আপ করে নেব, আমি পিন আপ করার পরে এই যে সিম্বলটাতে আমি ক্লিক করব, তখন এখানে একটা বক্স দেখাবে। তো এই বক্সে দেখেন আমি এই ইউআরএলটা লিখলাম, সে কতটা ক্যারেক্টার কতটা ওয়ার্ড বলে দিচ্ছে। এই যে এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারেন, অথবা জাস্ট অনলাইনে ক্যারেক্টার কাউন্টার লিখেও টুলস পেয়ে যাবেন। তো এটা এইভাবে রাখলে অনেক সময় সুবিধা হয় অনেক ক্যারেক্টার করতে। এই গেল দুইটা টুলস হচ্ছে ড্রাইভে ফোল্ডারে টুলস নামে একটা লিস্ট তৈরি করতে হবে, এটা আপনাদের হেল্প হবে। তো তারপরে যেটা লাগবে যে আপনার ক্যাটাগরি, আপনি কি ক্যাটাগরিতে কাজ করতে চান। তো আমরা যেহেতু গ্রাফিক্স ডিজাইনার এবং এর ক্যাটাগরির ভিতরে আমরা আপাতত অ্যাডোব ফটোশপ এডিটিং এটা পাবো, বা লোগো ডিজাইন এরকম পাবো। তো আচ্ছা, আপনারা এত পরে ক্লাসে জয়েন করবেন, এটা আসলে আমার একটু অন্যরকম লাগে দেখতে। চেষ্টা করবেন ইন টাইমে, আজকে প্রথম দিন, একটা ব্যাপার না। তো ঘুমের ভয় অনেক সময় পাবেন জীবনে, দেখবেন যে এক সময় খুব আরামে ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু ঘুমের পরিবেশটা এখনই তৈরি করে নেন, এটা আপনাদের জন্য খুব ভালো হবে, ফ্যামিলির জন্য ভালো হবে। তো এই বিষয়গুলো আমাদের আপাতত লাগবে। তারপরে লাগবে কি, যে বিষয়ে গিগ করবো সে বিষয়ে টাইটেল লাগবে। টাইটেল কিভাবে করতে হবে, টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে। কিওয়ার্ড হচ্ছে মূলত দুই রকম হয়, একটা হচ্ছে মেইন কিওয়ার্ড হয়, ফোকাসিং কিওয়ার্ড বা প্যারেন্ট কিওয়ার্ড হয়। এবং আরেকটা আছে সাব কিওয়ার্ড বা চাইল্ড কিওয়ার্ড। টাইটেলের পরে আসবে হচ্ছে অ্যাবাউট। আপনার হচ্ছে যে বিষয়ে আপনি টাইটেল খুলতে যাচ্ছেন, আমি একটা টাইটেলের এক্সাম্পল দিয়ে দিচ্ছি, যে আমি আই উইল ডু I will Amazon product professional। তো এই এটা জাস্ট একটা ডেমো আপনাদেরকে দেখাচ্ছি যে কেমন এক্সাম্পল হয়। দেখুন সে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, কিসের জন্য করে, অ্যামাজন প্রোডাক্টের জন্য করে। এটা এটা হচ্ছে তার মেইন কিওয়ার্ড, ব্যাকগ্রাউন্ড রিমুভ। আই উইল ডু ব্যাকগ্রাউন্ড রিমুভ, ডুটা হচ্ছে আই উইলটা বাই ডিফল্ট থাকবে, এটা আপনার ওখানে দেওয়াই থাকবে, আপনি না চাইলেও এটা চলে আসবে। তো এই জাস্ট এই সিম্পল একটা কথা লিখেও আপনি একটা টাইটেল তৈরি করতে পারেন স্পেসিফিক একটা বিষয়ের উপরে। টাইটেলের পর যেটা আসবে, যে আপনি যে বিষয়ে টাইটেল করলেন তার কিছু কাজ আপনাকে শো আপ করানো লাগবে, কিছু ইমেজ দেওয়া লাগবে, ভিডিও দেওয়া লাগবে, এবং আদার্স আরও জিনিস আছে, পিডিএফ দেওয়া যায়।
ভিডিও কিভাবে দেবেন, ওই যে কালকে আমি একটা কথা বলেছিলাম, হয়তো কথাটা ধরতে পারেননি। আমি দেখেন এই ক্লাস রেকর্ডটা কিন্তু ডিলিট করিনি। নর্মালি আমি ক্লাস রেকর্ড ডিলিট করে দিই আপলোড দেওয়ার পরে। তো এই ক্লাস রেকর্ডে যে আমি কারের যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম অত সময় নিয়ে অত সুন্দরভাবে, ওই জিনিসটাকে আমি একটা 1.5 মিনিটের একটা ভিডিওতে রূপান্তর করব। আমি যেহেতু ভিডিও এডিটিং জানি মোটামুটি কাজের জন্য, ওইটুকু দিয়ে আমি 1.5 মিনিটের ভিতরে নিয়ে চলে আসবো। তো ওইটা আমি এই পরবর্তীতে গিগে দেখাবো, গিগে শো আপ করানো যায়, ওইটা আপনাদেরকে দেখাবো। একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে দেবো। আমিও আপনাদের সাথে গিগ ওপেন করে দেখাবো আমার এই অ্যাকাউন্টে। তাহলে আমাদের যেটা লাগবে, যে ইমেজ লাগবে, সুন্দর ইমেজ, 3টা ইমেজ দেওয়া যায়, 3 ইমেজ। তারপরে আমরা ভিডিও দিতে পারি। ভিডিও দেওয়াটা খুবই ভালো, ইফেক্টিভ, এসইওর ক্ষেত্রে অনেক কাজে লাগে। 75 সেকেন্ডের একটা ভিডিও দিতে পারবেন। পঞ্চাশ মেগাবাইটের একটা লিমিটেশন আছে। এরপরে পিডিএফ দিতে পারবেন। পিডিএফে আপনি অনেকগুলো কাজ এখানে শো করতে পারবেন পিডিএফ করে। তারপরে অডিও দেওয়া যায়, তো অডিও আমাদের ক্ষেত্রে প্রযোজ্য না, লাগে না। ইভেন এই এরপরে যেটা আসবে যে অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ, আপনার গিগটা সম্পর্কে আপনি ডিটেলস এখানে দিতে পারবেন। সেখানে আমরা একটা ডক ফাইল, গুগল ডকের একটা লিঙ্ক দিয়ে দিতে পারি, পিডিএফ না দিয়ে এখানে লিঙ্ক একটা দিয়ে দিতে পারি, যে ফর মোর স্যাম্পল বা আমার কাজগুলো স্যাম্পল আপনি দেখতে পারেন এরকম। তো তাহলে এই বিষয়গুলো আমাদের লাগবে, যে ভিন্ন ভিন্ন কালারে দিই। এই যে আলাদা আলাদা কালার দিলাম, আলাদা আলাদা এগুলো একটা পার্ট। এই জিনিসগুলো আমাদের লাগবে। এরপরে লাগবে এফএকিউ লাগবে, অ্যাবাউট দিস গিগের পরে ট্যাগ লাগবে। ট্যাগগুলো খুবই সহজ জিনিস। তারপরে এফএকিউ, ফ্রিকোয়েন্সি আস্ক কোশ্চেন এবং রিকোয়ারমেন্ট নামে একটা জিনিস আসবে। এখন আমরা কত বাজেট করব এটারও একটা বিষয় এই জায়গাতে চলে আসবে, অ্যাবাউট দিস গিগের নিচে চলে আসবে এটা প্রাইসিং। এই একটা গিগের স্ট্যান্ডার্ড স্ট্রাকচার হলো এটা। এখন আপনাদেরকে আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। তো প্রথমে এই কোন ক্যাটাগরিতে কাজ করে, গ্রাফিক ডিজাইন, ফটোশপ এডিটিং এ কাজ করে, তার একটা টাইটেল আছে সুন্দর, তার ইমেজ শো আপ করেছে সে, অ্যাবাউট দিস গিগ আছে, প্রাইসিং আছে, এরপরে এই যে প্রাইসিংটা আছে এবং তার সম্পর্কে বলা আছে, তার এই যে প্রাইসিংটা নিচে দেওয়া আছে। ওকে, এফএকিউ দেওয়া আছে, যেটা ফ্রিকোয়েন্সলি আস্ক কোশ্চেন, আপনার বায়ার আগেই কিছু আপনাকে প্রশ্ন করতে পারে, বেসিক যে প্রশ্ন, এবং ট্যাগ দেওয়া আছে। ওকে, এটা একটা স্ট্রাকচার হয়ে গেল। তাহলে আমরা আস্তে আস্তে এগুলো সব রেডি করব। যদি ইমেল আপনার থেকে থাকে যে না আপনি ওই ইমেলটা অলওয়েজ ইউজ করেন, তাহলে ওইটা দিয়ে ওপেন করবেন। সেটা যদি এরকমও হয় তাহলে আর কি করার, এরকম হলে একটা কিছু করার নেই, যেটা আপনারা ইউজ করেন এরকম টাইপের ইমেজ, এই সরি জিমেল বা ইমেল। আর যদি মনে করেন যে না আমি একটা আমার প্রফেশনাল কাজের জন্য সব কিছু চিন্তা ভাবনা করে আমি তৈরি করবো, তাহলে এই জাতীয় একটা ইমেল আপনি তৈরি করতে পারেন। তো
তো ইমেলের সিকিউরিটি সম্পর্কে আমি আলোচনা করব, যেহেতু ইমেলের উপরে আপনার একটা অ্যাকাউন্ট দাঁড়িয়ে থাকবে, ওটার অ্যাডভান্স কিছু সিকিউরিটি আপনাদেরকে দেখাবো। তাহলে এরকম অনেক সময় ইমেল দেয়, মাঝখানে দিয়ে দেয়। তো এখন আমি একটা নতুন আপনাদেরকে কাজ দেখাবো, ওইটা আপনারা প্র্যাকটিস করবেন। আর আপনাদের কোশ্চেন যদি থাকে, কোশ্চেন আমি নেব, কোনো জিজ্ঞাসা। এখন আপাতত এই জিনিসগুলো নিয়ে তেমন একটা প্রশ্ন করেন না, যেহেতু এখন এখানে যাচ্ছে না। কাজ দেখানোর পরে আপনাদের কাছে একটা অ্যাসাইনমেন্ট দেবো, ওই অ্যাসাইনমেন্টে আপনার অনেক প্রশ্নের উত্তর ওখানে পাবেন। আর আমি এমনভাবে শেখানোর চেষ্টা করি যে প্রশ্ন তেমন একটা আমার আসে না, আমি ইন ডিটেলস একেবারে স্টেপ বাই স্টেপ এগুলো বলি। তো আচ্ছা, দেখি আমরা কি কাজটা দেখাবো। ব্যাকগ্রাউন্ড রিমুভের ওই যে চুলের যে আমরা দেখলাম হেয়ার রিমুভিং, ওইটা দেখাবো। এটা আমার একটা ফোল্ডার, এই ছবিগুলো সব আপনাদের আমি দিয়ে দেবো। আচ্ছা, এই ইমেজটা আমি নিচ্ছি, ফটোটা নিচ্ছি। আচ্ছা, এই ফটোটা দিলে হবে না, এটা নিচ্ছি। তো সলিড কালারের ইমেজ আমি নিলাম। সলিড কালার কাকে বলে? যেটা এক কালারে, যেটা তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা আজকে আমি দেখাবো। যদিও এটার ব্যাকগ্রাউন্ড রিমুভের অনেকগুলো পদ্ধতি আছে, বা কাজের ক্ষেত্রে পদ্ধতি চলে আসবে। এইটার ক্ষেত্রে আলাদা পদ্ধতি আমাদের ইউজ করতে হবে, কিন্তু এই দুইটার ক্ষেত্রে একই পদ্ধতি ইউজ করা যাবে। তো এটা নিয়ে কথা বলি। তো দেখেন, এটার ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করতে গেলে এটাকে আনলক করে নিলাম, একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে খুব সহজে আমরা এটা করতে পারি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলস দিয়ে। তো এই টুলসটার ব্যবহার আপনাদেরকে দেখাবো। গতদিন আমি টুলস ব্যাপারে আলোচনা করেছিলাম, ফোল্ডারটা কোথায় গেল। এখন এই টুলসের ভেতরে আমি এটা লিখে নিচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল বা ব্যাকগ্রাউন্ড রিমুভের টুল। এটা হচ্ছে ইরেজার টুল। ইরেজার টুলের শর্টকাট কি আমরা একটু দেখি। ই, এটা দিয়ে হচ্ছে আমরা যেটা করতে পারি যে রিমুভ করতে পারি। রিমুভিং টুল, অবজেক্ট রিমুভিং টুল। এর ভেতরে আরো কি কি টুল আছে একটু আমরা দেখি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল। তোমরা এই টুলটার ব্যবহার আজকে জানবো। এটা ইরেজার টুল, ইরেজ কীভাবে করে, এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুলের ব্যবহার আমরা দেখব। তো দেখেন, এই জাতীয় কাজ করতে গেলে আমাদের প্রথমে টুলটা সিলেক্ট করে নিতে হবে। তো আমি এখন টুলটা সিলেক্ট করে নিলাম, এবং ইন্টারের পাশে যে সেকেন্ড এবং থার্ড ব্র্যাকেটে যে একটা চিহ্ন আছে দেখেন সবার কিবোর্ডে, ওইটাতে আমি যদি ডান পাশেটা ক্লিক করি,
তাহলে এটা বড় হবে, আর যদি বাম পাশে ক্লিক করি তাহলে ছোট হবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আর এটার ম্যানুয়াল প্রসেস হলো এই যে এই জায়গাতে চালু দেখাচ্ছি, এই জায়গাতে ক্লিক করব, স্কেল আমি কমাতে বাড়াতে পারবো, দেখতে পারবো কত বড় হলো। এটা একটু সময় সাপেক্ষ। তো এখানে আমাদের কিছু করতে হবে, সেটিং ঠিক করতে হবে। আমরা কিভাবে এটাতে কাজ করব। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিয়ে কাজ করতে গেলে হার্ডনেস আমরা 100% রাখবো। এটা যেটা হার্ডনেস আছে এটা 100% রাখবো। স্পেসিংটা আমরা 20 থেকে 25-এর ভিতরে রাখবো। 20 রাখছি এটার জন্য। আর তেমন একটা পরিবর্তনের দরকার নেই, আমরা এখানে আবার ক্লিক করে চলে যাব। এবং এটা খুব ইম্পর্টেন্ট, এই স্যাম্পলিং 1 এটা নিতে হবে, মাঝখানেরটা। তাহলে আমাদের সেটিংটা কি হবে দেখেন। প্রথমে হচ্ছে আমি এই ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম, তারপরে এই জায়গাতে আমি সেটিংগুলো করে নিলাম। এটা কি করলাম, একটা হচ্ছে যেটা হার্ডনেস যেটা এইটা হচ্ছে 100% রাখবো। ওকে, আর যেটা স্পেসিং আমি সংক্ষেপে প্রথম অক্ষর দিয়ে দেখাচ্ছি। স্পেসিংটা হচ্ছে 20 থেকে 25% ভিতরে রাখবো। এই সেটিং এখানে গেল। এবং এইটা খুব ইম্পর্টেন্ট, এখানে আমরা স্যাম্পলিং 1 নেব। এই যে এটা তিনটার ভিতরে আমরা এটা নেব, মাঝখানেটা। আর এখানে আমরা কিছু পরিবর্তন আনবো। এখানে আমরা ডিসকন্টিনিউয়াস নামে একটা অপশন আছে নেব, এবং টলারেন্স এটা আমরা নিজেদের ইচ্ছে মতো টলারেন্স আমরা নেব। ওকে, দেখা এটা। তাহলে স্যাম্পলিং 1 নিয়ে নিলাম, ডিসকন্টিনিউয়াস নেব এই যে এটা প্রথমটা, এবং টলারেন্স ধরো 30% রাখি। এক একটা ক্ষেত্রে এক এক টলারেন্স চাইবে, এইটার কোনো লিমিটেশন নাই। তো এটা যেভাবে কাজ করে দেখেন, আমি কিন্তু এই কোশ্চেনগুলো আপনাদের ধরতে পারি মুখে, বা যখন পরীক্ষা হবে তখন এক্সাম হবে তখন আমি এগুলো ধরবো, আপনাদের নিব প্র্যাকটিক্যালি। এটা একটা ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হলে আমি জাস্ট এখানে মাউস একটা ক্লিক করলাম। এটা খুবই ভারী একটা সফটওয়্যার। এই কাজটার জন্য খুব চাপ পড়ে ফটোশপের উপরে। দেখেন আমি একটা ক্লিক করলাম, ইমেজটা মানে অনেক বড়। ও আচ্ছা, সরি। এই যে এখানে একটা জিনিস দেখেন, যে যখন আমি এই যে লেয়ারটা দিয়ে দিলাম তখন কিন্তু পিছনেরটা দেখাবে, কারণ এটা তো ট্রান্সপারেন্ট হচ্ছে এই জন্য দেখাবে। এটা ডিলিটই করে দিলাম, দরকার নেই। একটাতেই করছি, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপর একটা সিঙ্গেল ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এইভাবে নিয়ে যাব, এই চুলের পাশে নিয়ে যাব যতদূর সম্ভব হয়। ওকে, এখন টলারেন্সটা একটু বাড়িয়ে দেখি, একটু বাড়ানো লাগবে। এটা পারফেক্ট আছে। একবারে আমরা এভাবে নিব। আবার এইখানে ক্লিক করা যাবে না, কিন্তু এই জায়গাতে ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করেই কিন্তু আবার নিয়ে আসতে হবে আমাদের। ওকে, আমরা বডি শেপে যাব না, প্রয়োজন না হলে বডি শেপে আমরা কখনোই যাব না। আমি ওই যে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের
বাম পাশে এটা ক্লিক করে করলাম। দেখেন এখানে কিছু চুল আছে, যদি এগুলো ধরবে না, এখানে ক্লিক করে বডি শেপে আমি যাবই না ভিতরে। আমি কিন্তু এই জায়গাতে ক্লিক করে নিচ্ছি না, এই জায়গাতে ক্লিক করলে কিন্তু হবে না, আমাকে এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে নিতে হবে। ফটোশপকে বোঝাতে হবে যে আমি এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাচ্ছি। একটু ভিতরে এই অংশটাতে নেব। দেখেন এই ঘটনাটা দেখাতাম আমি। আমি যদি এখানে ক্লিক করি তখন এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবে, এটা করা যাবে না। এটা অলরেডি নিয়ে নেবে, এখান থেকে আমরা এইটাই নেব। টলারেন্সটা একটু বাড়িয়ে দেবো এই জায়গায়। টলারেন্স বাড়ালে কেটে, টলারেন্স যত বাড়াবেন এটা তত হয়ে যাবে। 40% রাখি। আমার ট্রেনার ছিল, উনি খুব ভালো একজন ট্রেনার, উনি এলইডিবিতে কোর্স করান এবং আমার 2টা প্রতিষ্ঠান আছে। তো উনি আমার 2 দিনের জন্য ট্রেনার ছিল, মাত্র 2 বেলা ও 2 দিনের জন্য। তো আমি মনে হয় ওনার কাছ থেকে সবচেয়ে বেশি স্টুডেন্ট হিসেবে ওনার কাছ থেকে সবচেয়ে বেশি কিছু নিতে পারছিলাম, আমাদের সাথে যে যারা ট্রেনিং করেছিল। ওনাকে এখনও আমি নক দিই, এই যে 2 দিনের ট্রেনার মাত্র, স্যার আমার এই সমস্যাটা হয়েছে বা আমি এটা করতে যাচ্ছি, আমাকে স্যার হেল্প করেন। তখন তিনি কিন্তু আমাকে কোনোদিন হতাশ করেন, আমাকে তিনি হেল্প করে গেছেন, এখনও আমি তার কাছ থেকে হেল্প পাই। আচ্ছা, এই জায়গাতে ভুলে ক্লিক লেগে গেছে। তো আপনার নেওয়ার যদি মন মানসিকতা থাকে যে আমি ট্রেনারের কাছ থেকে নিব, জ্ঞান নিব, তাহলে আপনাকে কেউ ওইভাবে আটকাতে পারবে না। এই জায়গাটা সুন্দর করে মিলিয়ে দিলাম। খুব ভিতরে যাব না, যদি এখানে চুল আছে। তো ঠিক আছে, হয়ে গেছে মোটামুটি। বাকিগুলো সরানোটা খুবই সহজ, জাস্ট পাত করে সরাই দিই। তা আমি আর পাত করছি না, এখন আমি
ম্যাজিক টুল দিয়ে সরাই দিচ্ছি। তবে পাথের প্রয়োজন হলে অবশ্যই পাথ করে নেবেন। আর এই টুলটার ব্যবহার কি করে করবেন, এই যে পলিগন লেসো টুল, এই যে এটা এই জায়গায় এখন ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা দিয়ে হবে না, আমরা এই লেসো টুলটা নেব এই জায়গাতে। এটা দিয়ে আমরা এইভাবে করে নিতে পারি। এই হলো টুলের ব্যবহার। তো পেন টুল দিয়ে এটা করতে পারতাম, পেন টুল দিয়ে ভালো হতো আসলে। এই জায়গাতে একটা জিনিস দেখেন, এই জায়গাতে ছুটে গেছে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিচ্ছি। এখন বাকিগুলো জাস্ট রিমুভ করে দিলে হয়ে গেল। ওই পেন টুলটা নিলাম না, কারণ পেন টুলের ব্যবহার আপনারা দেখেছেন। এই টুলটা কিভাবে ব্যবহার করতে হয় এটা দেখানোর জন্য আসলে টুলটা নেওয়া। সুন্দর করে এখানে আপনারা ইয়া দিয়ে দিতে পারেন। যেহেতু ম্যাজিক টুল দিয়ে নিয়েছি, এরকম কিনারা থাকবে এটাতে। কন্ট্রোল ডি। এই মোটামুটি কাজ আমাদের হয়ে গেছে, বাকিটা পেন টুল দিয়ে নিয়ে নেব। এই সূক্ষ্ম বিষয়গুলো আপনারা পেন টুল দিয়ে সুন্দর করে করে নেবেন। ও, এটা দেখেন আপনাদের এই কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন মানে এভাবে ট্রেনে আমি কুইক সিলেকশন করে নিতে পারি। এটা আরও দেখাবো সামনে, কুইক সিলেকশনের ব্যাপারগুলো আসবে অনেক। এই হেয়ার মাস্কিংয়ে কুইক সিলেকশন আসবে সামনে। এই দেখেন এইভাবে আমি করে নিয়ে নিলাম। এই যে এইভাবে সিলেকশন করলে নেবেন অনেকগুলো, কেটে যাবে। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আরেকটা কাজ করতে পারি, যদি মনে করে যে হ্যাঁ পেন টুল দিয়ে একটু বাকি পিছনে যা আছে একটু দেখে নেব। আপনারা কিন্তু পেন টুল দিয়ে বডি শেপটা কাটবেন। আমি পেন টুল দিয়ে কাটলাম না, ওই বাকি টুলগুলো দেখানোর জন্য এইভাবে নিয়ে নিলাম। কন্ট্রোল এন্টার এবং ডিলিট।
বাকি পিছনে যা আসলো আর কিছু থাকবে না তাহলে। আচ্ছা, এটা এখন আমাদের ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আমরা যদি কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করে নিই, শিফট চেপে ছোট করে নিলাম। এখন এর পিছনে আমরা যে কোনো জিনিস দিতে পারবো। আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এইটাতে গেলে আপনি আরো সূক্ষ্ম জিনিস কিছু দেখতে পাবেন, যে জিনিসগুলো আমাদের খালি চোখে ধরা পড়ে না। তো এইগুলো আপনারা একটু করে নেবেন, বাকি জিনিসগুলো করে নেবেন। যেমন এখানে মনে হচ্ছে একটু রিমুভ করা দরকার, এই ইমেজের উপরে রাখবো, রেখে এই যে ইরেজার টুলের ব্যবহার এবার এখানে আমি দেখাচ্ছি যে আমি ইরেজ এভাবে করে নিতে পারি ছোট বড় করে। খুব ভিতরে যাবেন না, এগুলো কিন্তু নন ন্যাচারাল, এগুলোতে যাওয়া যাবে না, এইভাবে নেওয়া যাবে না, এইভাবে নিলে শেপ নষ্ট হয়ে যাবে। সাদাটা কি জিনিস, খুব ভিতরে যাওয়া যাবে না। এই যে এই ইয়াগুলো দূর করার জন্য মূলত এই টুলসটা খুব পারফেক্ট একটা কাজ করে। এই যে ডাস্টগুলো দূর করার জন্য, যেগুলো আমরা তখন দেখতে পাইনি। এইভাবে নিলে জিনিসটা খারাপ হয়ে যাচ্ছে। এটা কুইক সিলেকশন দিয়ে করার কারণে এরকম আসছে, যখন আমরা প্রিন্ট টুল দিয়ে করতাম তখন এরকম আসতো না। খুব একটা ভালো লাগবে না দেখতে। ইমেজটা অনেক সময় লাগবে, হাই কোয়ালিটি দেখা যাচ্ছে 1 ঘন্টা ধরে এটাই করা যাবে মিনিমাম। ওকে, আমাদের কাজ প্রায় শেষ। এখন এটা তুলে দিলে আমরা আর ওটা বুঝতে পারবো না। ব্লু কালারের উপরে এই জিনিসটা খুব ফুটে ওঠে। তো এখন অন্য কোনো কালার বা অন্য কোনো সিনারি আমরা এর পিছনে দিয়ে দিতে পারি। এই সিনারির পেছনে আমি দিয়ে দেব তো আমি একটু অন্য একটা অ্যাড করে দিচ্ছি, আপনারা এটা তো এখন বোঝার দরকার নেই জিনিসটা।
আমি এই সিনারিটা নেওয়ার জন্য মূলত এরকম করছি। তো এটার ব্যবহার আপনাদের সামনে দিন দেখাবো। এখন ওই ইমেজটাকে যদি আমি এখানে নিয়ে আসি মুভ টুল দিয়ে, এসে কন্ট্রোল পি দিয়ে এটাকে শিফট চেপে ছোট করে নিই, আমি এরকম একটা সিনারির উপরে বসিয়ে দিতে পারি, এভাবে তাকে বসিয়ে দিতে পারি। পিছনে ওইটা মনে করেন যে রিমুভ আমি করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তো এইরকম সিনারির উপরে বসানোর জন্য মূলত এই ইমেজগুলো দরকার হয়, এই যে এরকম একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যেটা করবেন, এই একই ইমেজ, সেটা নেবে না, এই একই ইমেজ আপনারা করবেন রিমুভ। আমি ইমেজটা দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, অনেক বড় ইমেজ এটা। এটাও চলবে, এটাও দিয়েও কাজ করা যাবে। এই ইমেজটা ডাউনলোড করা, লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এখন যতক্ষণ আমি আপলোড দিতাম ততক্ষণ ইমেজটা আমি নিয়ে চলে আসলাম। আপলোড দিয়ে এই ডাউনলোড দিয়ে আপনাদের আমি আধা ঘন্টা সময়, 25 মিনিট সময় দিলাম। এটা করেন আর আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেবো আমি। ফজলুর রহমান, জাবিন, তাজনিম, সাজু, সাদ, জি সারোয়ার এবং তানহা, আপনাদের অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আজকে প্রথম দিনও এত সুন্দরভাবে জয়েন করেছেন। আমারও প্রত্যাশা ছিল যে আপনারা জয়েন করবেন। প্রথম দিন রমজানে একটু ঘুম ভাব বা থাকে আর কি। যাই হোক, আপনারা এটা করেন। আমি 20-25 মিনিট পরে আপনাদের খোঁজখবর নিচ্ছি যে কার কতদূর হলো আসলে। আর কোনো সমস্যা হলে বলবেন, আমি লাইনে আছি, আপনাদের কথা আমি শুনছি। জি আচ্ছা জি।